এবিসি একটি যৌথ ব্যবসায় ৩,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে। বছরের শেষে লভ্যাংশের ৫২,০০০ টাকা এ পায়, ৬৫,০০০ টাকা বি পায়, ৭৮,০০০ টাকা সি পায়। তো এ কত টাকা বিনিয়োগ করে? যেহেতু আমাদের এবিসি প্রত্যেকের লভ্যাংশ দেওয়া আছে, তাহলে আমরা সবার আগে তাদের লভ্যাংশের অনুপাতটা বের করে নেব। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে এই যে ৩টে করে শূন্য আছে। ১ টা ২ টো ৩টে, ১ টা ২ টো ৩টে, ১ টা ২ টো ৩টে। তাহলে ৩টে শূন্য আমরা আউট করে দেবো। তাহলে যে অনুপাতটা কী হবে? এখানে হচ্ছে ৫২:৬৫ হচ্ছে ৭৮। ঠিক আছে? তো পুরোটা লেখার দরকার নেই। এখানে ৩টে শূন্য আউট করে আমরা লিখে দিলাম। এবার ১৩ দিয়ে কাটলে ৪ তেরং ৫২, ৫ তেরং ৬৫ আর হচ্ছে ৬ তেরং ৭৮। টোটাল ইউনিট কত হচ্ছে? ৬ ৪ ১০ ৫ ১৫। ১৫ ইউনিট। এই যে ১৫ ইউনিট সেটা কি হবে? সেটা হয়ে যাবে ৩,০০,০০০ যে ৭৫,০০০ আছে সেটার সাথে সমান হয়ে যাবে। তাহলে ১ ইউনিট মানে কি? ১ ইউনিট মানে হচ্ছে এই যে এই সংখ্যাটা বাই ১৫ হয়ে যাবে। তাহলে ১৫ দিয়ে যদি ভাগ করি ১৫ দুগুণে ৩০, ৫ ১৫ ৭৫ অর্থাৎ ২৫,০০০ হয়ে যাচ্ছে ১ ইউনিটের মান। আমাকে বলছে যে এ কত টাকা বিনিয়োগ করে? তাহলে এর অনুপাত আমাদের কত আছে? ৪। তাহলে ৪ ইউনিট মানে কত? ৪ পঁচিশ ১০০, তারপরে আরও ৩টে শূন্য, অর্থাৎ ১-এর পরে ৫টা শূন্য, ১,০০,০০০ টাকা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 5:4 এবং 2:1 উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে প্রথম মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 5:4 আর দ্বিতীয়টাতে আছে 2:1। তাহলে আমরা যদি দুধটাকে প্রথমে নিয়ে নিই, প্রথমে দেখো এই 5:4 এর মধ্যে দুধের পরিমাণ হচ্ছে 5, তার মানে 5/5 দুটোকে যোগ করলে 9। তাহলে 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে 2। আর এখানে দেখো 2:1 আছে, তাহলে দুধ কতটুকু আছে? দুধ হচ্ছে 2 ইউনিট। টোটাল কতর মধ্যে? 3-এর মধ্যে। ঠিক আছে? ইস টু পরেরটাতে আমরা জল বের করে নিই। প্রথমে দেখো জল হচ্ছে 4 ইউনিট, কতর মধ্যে? 5-এ 9 ইউনিটের মধ্যে। আর সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট, টোটাল কত? 3 ইউনিটের মধ্যে। ঠিক আছে? তাহলে দুধ ইস টু জল বেরিয়ে গেল। এবার আমাদের লসাগু করলে কী হবে? এটা হচ্ছে 9। তাহলে 5 যোগ 3 3 9, 3 দুগুণে 6, এটা হচ্ছে 9, 4 যোগ 3 3 9, অর্থাৎ 11:7। নিচে 9 9 কেটে দাও, 11:7 হয়ে যাচ্ছে। 5 6 11, 4 3 7। ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন, বলা হচ্ছে যে সরল মান বের করো। তো এটা আমরা একবারে করে নিই। 3 3 9 10 11 হচ্ছে উপরে, গুণ 3 3 4 12 1 13। আচ্ছা, এখানে ভাগ আছে, তো এটা একবারে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, তবে ধরেই করছি। 7 1 7, 7 4 11, মাইনাস কত? 11/12। তো এটাকে আমরা লিখতে পারি 11/3 ইন্টু 13/3। ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, অর্থাৎ 7/11 মাইনাস হচ্ছে 11/12। 11 কেটে দিলাম, 3 3 9 আর 7 তেরং 91, মাইনাস হয়ে গেল 11/12। লসাগু করো। লসাগু করলে কত হবে? 12 দুগুণে 24, 3 12 36 লসাগু হয়ে যাবে। ঠিক আছে? 9 আর 12 লসাগু হবে 34, 4 নং 36। তাহলে 4 একে 4, 4 নং 36, মাইনাস এটা 3 12 34 মানে 33 হয়ে যাবে। নিচে হচ্ছে 36, ওপরে হয়ে যাচ্ছে 331। তাহলে কী হবে? 331/36। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করে তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে 12টি লেবুর দাম, 12টি লেবুর ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য হবে 1-এর 12 টাকা। এটা হয়ে যাচ্ছে সিপি। ওকে, এই যে 1-এর 12 এটা হয়ে যাচ্ছে সিপি বা ক্রয় মূল্য। তাহলে আমার যদি 20% লাভ করি, আমি 20% লাভ করলে আমাদের এসপি কত হবে? এসপি হয়ে যাবে ক্রয় মূল্য ইন্টু 120/100 হয়ে যাবে। কাটাকুটি করো, হয়ে যাচ্ছে কত? 1-এর 10। তাহলে 1-এর 10 টাকা, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 1-এর 10 টাকা। তো 1-এর 10 টাকা মানে কি? অর্থাৎ একটি দ্রব্যের দাম হচ্ছে 1-এর 10 টাকা। তাহলে এটাকে যদি উল্টে দাও, তাহলে 10টি আমরা দ্রব্য পাবো। 1 টাকায় পাবো কটি দ্রব্য? 10টি দ্রব্য। ঠিক আছে? তোমরা জাস্ট টাকাটাকে উল্টে দেবে, তাহলে কিন্তু সংখ্যাটা চলে আসবে যে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করা যাবে? 10টি লেবু বিক্রি করা হবে। পরের প্রশ্ন,
1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হবে। বলছে এক ব্যক্তির বার্ষিক আয় হচ্ছে 1,65,820 টাকা হলে তাকে আয়কর কত টাকা আয়করকে দিতে হবে। দেখো 1 লক্ষ টাকার বেশি আয় সেটার উপরে 10% আমাকে আয়কর দিতে হবে, ঠিক আছে? তার উপরে করটা দিতে হবে। তো আমার টোটাল হচ্ছে 1,65,820, তার মধ্যে 1 লক্ষ টাকাটা সেক্ষেত্রে তো মানে প্রথম যে 1 লক্ষ টাকা সেটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কর দিতে হবে না। তাহলে সেটাকে আমরা মাইনাস করে দিই। কত পড়ে থাকছে? 65,820 টাকা। এর ওপরে আমাদের কর দেবে কত পার্সেন্ট করে? 10% করে কর দেবে। তো এর যদি আমরা 10% করি তাহলে ইন্টু কী হবে? 10/100। দুটো শূন্য কেটে দিলাম, কত হয়ে গেল? 6582, মানে 6,280 টাকা। এই টাকাটা কিন্তু আমাকে কর দিতে হবে। তাহলে 582 টাকা, 6,582 টাকা। অপশান কী হবে? বি হবে সঠিক অ্যান্সার, 6,582 টাকা। কোয়েশ্চেন নাম্বার 51, একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, উচ্চতা হচ্ছে 8 মিটার, প্রতি বর্গমিটার 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে লাগে 7,200 টাকা। প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা হিসেবে ওই ঘরের মেঝে কার্পেট করতে কত টাকা খরচ পড়বে? দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে একটু বুঝতে হবে। প্রথমত আমাদের একটা ঘর, তার দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, প্রস্থ কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে প্রস্থটাকে বের করা। নিচে কার্পেট পাতা মানে নিচে যেহেতু কার্পেট পাতবে তার জন্য আমার কিন্তু প্রস্থটা অবশ্যই লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রস্থ আমরা কিভাবে বের করব? দেখো এই যে 4 দেওয়াল কোনো একটা ঘর, সেই ঘরের যদি আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে চাই, সেই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা হয়, ইন্টু কী হয়? উচ্চতা, ঠিক আছে? ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে? 20 মিটার আছে, যোগ প্রস্থ আমরা ধরে নিলাম এক্স মিটার, ইন্টু উচ্চতা কত আছে? 8 মিটার হচ্ছে উচ্চতা। ওকে, এবার দেখো প্রতি বর্গমিটার বলছে যে 15 টাকা হিসেবে ওই ঘরের দেওয়াল রং করতে খরচ হচ্ছে, দেওয়াল রং করতে খরচ হচ্ছে 7,200 টাকা। ভালো করে বুঝতে হবে এখানে যে দেওয়াল রং করা মানে কি? চারপাশের যে দেওয়াল, অর্থাৎ 4 দেওয়ালের যে চারপাশের যে দেওয়াল সেটা টোটাল রং করতে খরচ হচ্ছে 7,200 টাকা। আর 1 বর্গমিটারে যদি 15 টাকা খরচ হয়, 1 বর্গমিটারে 15 টাকা, তাহলে 7,200 টাকা সেখানে যদি 15 টাকা করে পার বর্গ মিটারে খরচ হয়, তাহলে টোটাল যে ক্ষেত্রফল সেটা কিন্তু এই ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে। অর্থাৎ 7,200কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সমগ্র ঘরের কিন্তু যে 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান বের করে নিই। দেখো 8 দিয়ে যদি এটা কাটি, 8 নং 72 মানে 900 হয়ে যাচ্ছে। আর 2 দিয়ে যদি 900কে কাটি 450, 15 দিয়ে যদি 4500কে মানে 450কে আমরা কাটি তাহলে কী হবে? 5 3 15 45, তাহলে 30 হয়ে যাচ্ছে, তাই তো? 30 হয়ে যাচ্ছে। তাহলে 20 প্লাস এক্স সমান যদি 30 হয় তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 10। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 10, অর্থাৎ প্রস্থ আমরা কিন্তু পেয়ে গেলাম কত? 10। বলছে যে প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা হিসেবে ওই ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে? তো মেঝের ক্ষেত্রফল কত হবে? মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 20 এবং প্রস্থ হচ্ছে 10, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু মেঝের ক্ষেত্রফল আমাদের চলে আসছে কত? 200 বর্গমিটার হচ্ছে মেঝের ক্ষেত্রফল। তো আমার 1 বর্গমিটারে যদি 27 টাকা 50 পয়সা খরচ হয় তাহলে 200 বর্গমিটারে আমার কত টাকা খরচ হবে এটা আমরা কিন্তু হিসাব করলে পেয়ে যাব। তাহলে এখানে টোটাল হচ্ছে 0 3টে, এখানে 2টে, এখানে একটা 0। আচ্ছা, এবার দেখো 2 দিয়ে আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিই। 2 দিয়ে 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে আছে 1, 2 দুগুণে 4, 5। অর্থাৎ এখানে 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে অ্যান্সার কত আছে? 5,500 টাকা।
5,500 টাকা, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? সুদের হার অপরিবর্তিত। তো প্রথম ক্ষেত্রে দেখো বলছে যে সরল সুদ আসলের 1/5 অংশ, তাহলে আসল যদি আমরা x টাকা ধরি তাহলে সুদ কত হবে? সুদ হয়ে যাবে x/5 টাকা। ঠিক আছে, তো আমরা জানি i সমান PTR/100, তার মানে i হচ্ছে x/5 সমান p মানে হচ্ছে x আসল, টাইম মানে 2 বছর ইন্টু r/100। কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এটা 50, এটা হচ্ছে 5 10 50, আর সমান 10% হয়ে যাচ্ছে। ওকে, আর সমান হচ্ছে 10%। এবার দেখো কি বের করতে বলেছে বাকি অংশ, যে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তোমাদের একটা আমি ট্রিক্স বলে দিই, আসলের দ্বিগুণ যখনই বলবে, আসলের দ্বিগুণ মানে কি, ধরো তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, ব্যাংক আবার তোমাকে 100 টাকা সুদ হিসেবে দিল, তাহলে তোমার 200 টাকা হচ্ছে, তাই না? অর্থাৎ আমি এক্স টাকা রাখলাম দিয়ে সেটা হয়ে যাচ্ছে 2x টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে সুদ কত পাচ্ছি? 2x - x, দ্যাট ইজ x টাকা আমি সুদ পাচ্ছি। তো এটা বলার একটাই কারণ যে ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন কি করব। দেখো আমরা জানি যে i সমান PTR/100, তাই তো? তো i মানে কি সুদ আর p মানে কি আসল। যখন কোনো টাকা সরল সুদের ক্ষেত্রে যদি দ্বিগুণ হয়ে যায়, তার মানে কি? তার মানে হচ্ছে আমার আসল যা হবে সুদটাও কিন্তু তাই হবে, মানে আমি যত টাকা রাখবো সুদ হিসেবে তত টাকাই পাবো। তাহলে আমাদের এখানে লিখে দেবো, ধরো এখানে আমরা এক্স ইউজ করেছি, ধরো ওয়াই লিখলাম, তাহলে ওয়াই সমান ওয়াই ইন্টু টাইম আমি জানি না, ইন্টু r/100 অর্থাৎ 10/100। ওয়াই কাটা 10%, তাহলে টি সমান দেখো 10 বছর হয়ে যাবে। টি সমান ক্যালকুলেশন করে কত আসে? 10 বছর, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 6টি সংখ্যাকে মানের অধক্রমে সাজানো হলো। মানের অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 30, শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? দেখো আমি যদি প্রথম 6টা সংখ্যা ধরে নিই, এ বি সি ডি এবং ই, তো তাদের সমষ্টি কত হবে? প্রথম 5টি সংখ্যা, তাই তো? 5টি সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে সমষ্টি হয়ে যাবে 150। 30 গুণ 5, 3 5 15 মানে 150। শেষ 5টি সংখ্যা তাহলে কি কি? বি সি ডি ই, আর একটা আমরা ধরে নিলাম এফ। শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে সমষ্টি কত হবে? 5 25 125। এবার দেখো আমরা যদি এগুলো মাইনাস করে দিই তাহলে কি হবে? এগুলো সবগুলো কেটে যাবে, চিহ্ন চেঞ্জ করতে হবে, যাই হোক। তাহলে এ মাইনাস এফ পড়ে থাকবে, সমান দেখো 25। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার মধ্যে পার্থক্য চলে আসবে কিন্তু 25, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 54। আচ্ছা, এখানে বলছে পি ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে একে অপরের দিকে যাত্রা করছে। ধরো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তো পি কিউ এর দিকে, কিউ পি এর দিকে যাচ্ছে, আর পি এর গতিবেগ ছিল 20 কিমি/ঘন্টা আর কিউর হচ্ছে 30 কিমি/ঘন্টা। তো যে মুহূর্তে তারা মিলিত হয় সেই মুহূর্তে কিউ পি থেকে 36 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে যেহেতু কিউর গতিবেগ বেশি, তাহলে কিউ কী হবে? যে মুহূর্তে তারা ধরো এখানে মিট করলো, তো পি ধরো এক্স কিলোমিটার গেল, আর কিউ দেখো এক্স প্লাস আরও বলছে যে 36 কিমি বেশি গেছে, তাহলে এক্স প্লাস 36 কিমি দূরত্ব অতিক্রম করলো কিউ। বলা হচ্ছে যে যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছে সেই স্থান দুটোর মধ্যে দূরত্ব কত, অর্থাৎ পি কিউ সমান আমাদের বের করতে বলছে। দেখো ভালো করে বুঝতে হবে, এখানে পি যাত্রা শুরু করছে, তো যেখানে মিলিত হলো, ধরো আমি বলছি যে এটা হচ্ছে ও বিন্দু, ধরো ও বিন্দুতে দুজনে মিলিত হলো, তাহলে পি এর গতিবেগ ছিল 20, কিউর গতিবেগ হচ্ছে 30, তো পি ও বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগবে কিউ কিন্তু ও বিন্দুতে পৌঁছাতে একই সময় লাগবে। দুজনে কিন্তু সময় সেম লাগবে ওই পয়েন্টে পৌঁছাতে, কারণ দুজনে কিন্তু একই সাথে যাত্রা শুরু করেছে। ঠিক আছে,
তো সময়টা আমরা যদি বের করি, সময় মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে পি এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, এক্স দূরত্ব অতিক্রম করেছে, বাই গতিবেগ হচ্ছে 20 সমান কিউর ক্ষেত্রে গতিবেগ অতিক্রম করেছে মানে দূরত্ব অতিক্রম করেছে এক্স প্লাস 36 বাই গতিবেগ হচ্ছে 30। তাহলে দেখো এটা হচ্ছে পি এর সময়, এটা হচ্ছে কিউ এর সময় লেগেছে, তাহলে দুটো সময় সমান হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 3x সমান 2x প্লাস 72, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত, 72 হয়ে যাচ্ছে। x এর মান যদি আমরা 72 পাই, আমাদের টোটাল ডিস্টেন্সটা কত, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 36, তাহলে x মানে একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে x মানে 72 প্লাস 36, ঠিক আছে। তাহলে 6 2 8 2 10 শূন্য হাতে আছে 1, সাথে সাথে 14 15 16 17 18, টোটাল কত কিলোমিটার, 180 কিলোমিটার দূরত্ব হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 55, একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ হচ্ছে 980 টাকা। চাঁদার পরিমাণ টোটাল হচ্ছে 980 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তার 4/5 পরিমাণ টাকা চাঁদা হিসেবে দেয়। তো আমরা যদি সদস্য x জন ধরি, তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত, 4x/5 টাকা করে চাঁদা দিচ্ছে। ওকে, তাহলে x জনের যদি 4x/5 করে চাঁদা দেয়, তাহলে মোট চাঁদা হয়ে যাবে x ইন্টু 4x/5 এবং সেটার মান দেওয়া আছে 980 টাকা। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো x এখানে x² হয়ে যাচ্ছে সমান 980 ইন্টু 5/4, এগুলো ডাইরেক্ট কাটাকুটি করা যায়। 4 দিয়ে এটাকে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 4 5 20। এবার দেখো 245 যে রয়েছে সেটাকে আমরা একটু 5 দিয়ে ভাগ করে নিই। 4 5 20, 5 নং 45, কত হচ্ছে 49। তাহলে 49 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ x সমান হয়ে যাবে 7 গুণ 5 মানে 5 7 35 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। x এর মান হচ্ছে 35, ক্লাবের সদস্য সংখ্যা আমরা x ধরেছি, এটা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, মান নির্ণয় করো 900, রুট ওভার অফ 900 মানে 30 30 এবং 900 হয়, আর রুট ওভার অফ 0.09 মানে 3 3 9, তাই তো 0.3। দেখো দশমিক যদি রুটের মধ্যে যদি দশমিকের পরে 2 ঘর থাকে, তাহলে রুটটা আউট হলে তখন কিন্তু 1 ঘর হয়ে যাবে। আর রুটের মধ্যে যদি ধরো 4 ঘর থাকে, তাহলে রুটের বাইরে 2 ঘর হবে, 6 ঘর থাকলে হবে 3 ঘর, 8 ঘর থাকলে হবে 4 ঘর, 10 ঘর থাকলে হবে 5 ঘর, অর্থাৎ অর্ধেক সংখ্যক ঘর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর রুটের পরে কখনো কিন্তু বিজোড় সংখ্যক, ধরো 3 ঘর 5 ঘর এরকম কিন্তু হবে না, তাহলে সেগুলো কিন্তু রুট করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 0.3 চলে আসছে, প্লাস হচ্ছে 0.3, যোগ করলে কত হবে 30.3 হয়ে গেল। এর থেকে মাইনাস করতে বলেছে আবার এটা, তাহলে এটা কত হবে 0. দেখো 2 4 6 ঘর, 6 ঘর মানে হচ্ছে 3 ঘর, 1 2 3, এটাকে মাইনাস করে দিতে হবে। এখানে দুটো শূন্য নিয়ে নিই, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এটা 1 হলে হয়ে যাবে 9, এখানে 1 হয়ে গেলে এটা হয়ে যাবে 2.30, তাহলে 30.297। অ্যান্সার কী হবে 30.297, অপশান এ হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে গসাগু এবং লসাগু বের করতে বলছে। প্রথমটা বলছে 2 1 2 1 3, 3 4, 9 4। ওকে, যখন আমাদের এই ভগ্নাংশের গসাগু বের করতে বলবে, গসাগু বের করার ফর্মুলা হচ্ছে ওপরেরগুলোকে আমরা বলছি লব, নিচেরগুলোকে হর। যখন গসাগু বলবে ওপরেরগুলো আমরা গসাগু করব, নিচেরগুলো লসাগু করব, ঠিক আছে। তাহলে দেখো এদের গসাগু কী হবে, অর্থাৎ এখানে যে ওপরেরগুলো যেগুলো রয়েছে তাদের গসাগু কী হবে, 3 3 আর 9 গসাগু হয়ে যাবে 3, আর নিচের যেগুলো রয়েছে মানে 2 4 আর 4, এদের লসাগু হয়ে যাবে কত, লসাগু হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে 3/4 হয়ে যাচ্ছে গসাগু। এবার যদি বলা হয় এই যে 3টে সংখ্যা আছে এদের লসাগু বের করতে বলছে, লসাগু কী হবে, লসাগু হয়ে যাবে
দেখো ওপরেরগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। তাহলে ওপরেরগুলোর লসাগু মানে কত হবে? 3 3 আর 9, 3 3 আর 9 লসাগু কিন্তু 9 হয়ে যাবে, 9 বাই নিচেরগুলোর গসাগু, নিচে দেখো 2 4 4, তো গসাগু হয়ে যাবে 2। তোমরা যদি এগুলো ডাইরেক্ট না পারো তাহলে তোমরা ছোট ছোট করে করবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এটা হয়ে যাবে, একটা হচ্ছে 3 4 আর একটা হচ্ছে 9 2। আচ্ছা, এখানে তো 9 2 আছে, অপশান বিতে 9 2 আছে, কিন্তু 3 4 দেখো কোথাও নেই। তো প্রশ্নের অ্যান্সারটা একটু রং হবে, এটা তোমরা 3 4 করে নেবে, আর হচ্ছে 9 2, এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্ন, এ একটি কাজের 3 4 অংশ 18 দিনে করে। তাহলে এ দেখো 3 4 অংশ যদি 18 দিনে করে, তাহলে এক অংশ কত দিনে করবে? 18 ইন্টু উল্টে দাও 4 3, 3 6 18, 4 6 24 দিনে করছে এ। তাহলে এ কাজটি কিন্তু 24 দিনে কমপ্লিট করতে পারে, এক অংশ কাজ 24 দিনে করতে পারে। পরের পার্টে বলছে বি এর দ্বিগুণ ভালো কাজ করে। তাহলে আমরা দেখছি যে এ 24 দিনে করতে পারে, তাহলে বি কত দিনে করবে? বলছে বি এর দ্বিগুণ ভালো কাজ করতে পারে, তাহলে যে ভালো কাজ করতে পারে তার সময় কিন্তু কম লাগবে। তাহলে দ্বিগুণ ভালো করছে মানে তার সময় কিন্তু এর অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 12 ঘন্টায় কিন্তু বি কাজটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এ যদি 24 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে বি কিন্তু 12 ঘন্টায় কাজটাকে কমপ্লিট করতে পারবে। বলা হচ্ছে বাকি কাজটি বি কত সময় লাগবে, বাকি কাজটি করতে বি এর কত সময় লাগবে। তাহলে বি আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘন্টায় করছে এক অংশ, তাহলে বাকি কাজ কতটুকু থাকবে? আমাদের এখানে টোটাল কাজ আছে, মানে 3 4 অংশ অলরেডি এ করে নিয়েছে, বাকি থাকবে 1 4 অংশ। তাহলে 1 4 অংশ বি কত সময়ে করবে? 12 গুণ 1 4 হয়ে যাবে কত? 3 দিনে, ঠিক আছে? 3 দিনে করবে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 59। এখানে বলছে 3 0 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল কত হবে? তাহলে 3 0 আর 4 এই যে সংখ্যাগুলো রয়েছে, এগুলো দ্বারা আমরা যদি 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে চাই, দেখো 0 দিয়ে কখনো শুরু হবে না, যে 0 3 4 এভাবে কিন্তু আমরা লিখলে 3 অঙ্কের সংখ্যা এটা হবে না। প্রথমে ধরো 3 দিয়ে শুরু করছি, তাহলে 3 0 4 হতে পারে, আর হচ্ছে 3 4 0। 3 দিয়ে দুটো সংখ্যাই তৈরি হতে পারে। 4 দিয়ে করি, 4 0 3, আর হচ্ছে 4 3 0। 0 দিয়ে তৈরি করা যাবে না, তাহলে এই 4টে সংখ্যাই কিন্তু তৈরি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। 4 3 কত হচ্ছে 7, 4 3 7, 4 4 8, 9 10 11 12 13 14, 1477। অ্যান্সার হবে অপশান বি। ওকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে, যে 400 এবং 500 এর মধ্যবর্তী 12 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করো। দেখো যে সংখ্যাটা 12 16 এবং 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এত এত দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য। এদের কি দ্বারা বিভাজ্য? লসাগু দ্বারা বিভাজ্য। লসাগু কত হবে? 3 4 12, 4 4 16, 4 6 24, তারপরে 2 দিয়ে করলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে করলে 1। তাহলে দেখো 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 8 আর 6, 6 8 48 হয়ে যাচ্ছে লসাগু, ঠিক আছে? 48 লসাগু হয়ে যাচ্ছে। এখন বলছে যে 400 এবং 500-র মধ্যবর্তী সংখ্যা, দেখো এদের লসাগু যেহেতু 48 হয়েছে, তাহলে কি হয়? 48 দ্বারা মানে 400 এবং 500 এর মধ্যবর্তী একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা 48 দ্বারা বিভাজ্য। তাহলে 48 দ্বারা বিভাজ্য, দেখো একটা জিনিস, 48-এর সাথে যদি আমরা 10 গুণ করে দিই, তাহলে কিন্তু 480 হয়ে যাচ্ছে, তাই না? এই 480 সংখ্যাটা কিন্তু এই যে 400 আর 500-র মধ্যবর্তী, 400 এবং 500-র মধ্যবর্তী, এটা কিন্তু একদম ইজিভাবে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার।